চট্টগ্রামে অপরাধ রাজনীতির অদৃশ্য নেটওয়ার্ক। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের রহস্যময় জামিন, পরিকল্পিত হত্যাকাণ্ড ও ব্যারিস্টার মীর হেলালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। চট্টগ্রামে অপরাধ জগতে নতুন করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রীর রহস্যময় জামিন। হত্যা, চাঁদাবাজি ও প্রকাশ্য হুমকির মতো একাধিক গুরুতর মামলায় অভিযুক্ত সাজ্জাদের জামিন প্রক্রিয়া নিয়ে উঠেছে বিস্ফোরক অভিযোগ। গোপন সূত্রের দাবি, এই জামিন কোনো স্বাভাবিক আইনি প্রক্রিয়ার ফল নয়, বরং আদালত, কারাগার ও সংশ্লিষ্ট প্রশাসনের একাধিক স্তরে বিস্তৃত একটি শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হয়েছে। নেটওয়ার্কের কেন্দ্রে কার নাম? সূত্রগুলো বলছে, এই নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে হাটহাজারী ৫ আসনের এমপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অভিযোগ অনুযায়ী বড় অঙ্কের অর্থের বিনিময়ে সাজ্জাদের জামিন নিশ্চিত করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। যদিও এসব অভিযোগের বিষয়ে ব্যারিস্টার মীর হেলালের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিকল্পিত সময়সূচি ও একটি হত্যাকাণ্ড। সবচেয়ে ভয়াবহ অভিযোগ হল, সাজ্জাদের জামিন অনেক আগেই প্রস্তুত থাকলেও সারোয়ার বাবলা হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার আগে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়নি। অভিযোগ অনুযায়ী এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত সময়সূচির অংশ। ৫ নভেম্বর বায়োজিৎ এলাকায় এরশাদুল্লাহ সাহেবের গণসংযোগ চলাকালে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় সারোয়ার বাবলাকে। ঠিক সেই দিনই সাজ্জাদকে বিশেষ ব্যবস্থায় আদালতে হাজির করা হয়। অভিযোগ আছে, পুলিশকে ম্যানেজ করে তাকে সন্ধ্যা পর্যন্ত আদালত প্রাঙ্গণে রাখা হয় এবং সারোয়ার বাবলার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত সাজ্জাদ আদালতেই অবস্থান করছিল। সরাসরি জড়িত ছিল সাজ্জাদের 3টা ভাই আর ওর একটা ভাইফোঁত আছে, রাউজানের রায়হান, ফটিকছড়ির রিমন। সবগুলো ইন্ধনদাতা মূলত মীর হেলাল ভাই। এর প্রমাণ লাগলে কিছুদিন, যেমন গত বছর আমি শ্রমিক দলের কমিটিতে আসছিলাম সাধারণ সম্পাদক হিসেবে, এই বুড়ির নাতি সাজ্জাদ তখন অ্যারেস্ট হয়নি। সাজ্জাদ রাতে 11:30টার দিকে আমাকে কল দিছে, বলতেছে তোর পথ কেমনি ধরে রাখোস, আমি দেখে নেব, 10 মিনিটের মধ্যে তোর পথ ক্যান্সেল করাবো। ঠিক 10 মিনিট পরে কমিটির থেকে আমাকে কল দিছে যে হেলাল ভাই কমিটি স্থগিত করে দিতে বলছে। তবে এটি শুধু একটি অপরাধ নয়, বরং আইন শৃঙ্খলা ব্যবস্থা, কারাগার প্রশাসন ও বিচার ব্যবস্থার চরম ব্যর্থতার প্রতিচ্ছবি। অলিখিত নিয়ম ভাঙল কার জন্য? চট্টগ্রামে দীর্ঘদিন ধরে একটি অলিখিত নিয়ম চালু রয়েছে। রাজনৈতিক বা শীর্ষ অপরাধীদের জামিন নেওয়ার সঙ্গে সঙ্গেই তা পুলিশ প্রশাসনকে জানানো হয় এবং নতুন মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানো হয়। বহু আসামিকে জামিন পাওয়ার পরপরই কারা ফটক থেকে আবারও লকআপে ফিরতে হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই নিয়ম শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ক্ষেত্রে প্রযোজ্য হলো না কেন? ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সময়ের যে সমস্ত দুর্বৃত্ত কুচক্রী যারা আছে তারা এবং এই ধরনের ভাড়াইটে খুনি, এই ছোট সাজ্জাদ এবং তার বাহিনী, এগুলো তো সন্ত্রাসী এবং ভাড়া খাটা খুনি, এগুলো এরা একযোগে একসাথে হয়েই এরা নানা রকমের উপদ্রব তৈরি করবে বা করেছে, ভবিষ্যতে করার সমূহ আশঙ্কা আছে। এদেরকে সমূলে বিনাশ করা, এদেরকে প্রতিহত করার ব্যাপারে আমাদের অনেকগুলো কার্যক্রম আছে। জামিনের বিষয়টা যেটা হচ্ছে, একজনের বিরুদ্ধে 20টা-25টা মামলা আছে, অর্থাৎ একটাই জামিন পাচ্ছে, ওর বিরুদ্ধে আরো মামলা আছে। তো একটা মামলা জামিন পাওয়া মানে এই না যে বেরিয়ে যাবে। তো শেষ পর্যন্ত যাতে বেরোতে না পারে যাদের নাম বলছে, সেই জন্য যা যা ব্যবস্থা নেওয়া ইতিমধ্যে আমরা করব। কেন তার জামিনের খবর গোপন রাখা হলো? কত লাখ বা কোটি টাকার বিনিময়ে এই নীরবতা কেনা হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা। গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন। একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীর জামিন প্রক্রিয়া কিভাবে এত নির্বিঘ্নে সম্পন্ন হয়? তা না জানাটা কি গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা নাকি ইচ্ছাকৃত অন্ধত্ব? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে। আরেক হত্যাকাণ্ড, ইমরান চৌধুরী হত্যা। এদিকে আরো একটা আলোচিত ঘটনায়
ব্যারিস্টার মীর হেলালের কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী চাঁদের গাড়ি ব্যবহার করে পরিকল্পিতভাবে হত্যা করা হয় মোহাম্মদ ইমরান চৌধুরীকে। তিনি ছিলেন হাটহাজারী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং হাটহাজারী ইট ভাটা সমিতির সাধারণ সম্পাদক। হুমকি, ফেসবুক পোস্ট ও অবৈধ ইট ভাটা। সাম্প্রতিক সময়ে 5 নম্বর ওয়ার্ডে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে হাটহাজারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম নাহিদের ছোট ভাই জিএম সাইফুল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইমরান চৌধুরীকে হত্যার হুমকি দেন। এমন পোস্টের স্ক্রিনশট ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। এছাড়া চারিয়ার অবৈধ ব্রিক ফিল্ড নিয়ে অভিযান পরিচালনা করেন ইউএনও। অভিযোগ রয়েছে সব অবৈধ ইটভাটায় অভিযান না চালানোর জন্য প্রতি ফিল্ড থেকে 2 লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়। প্রশাসনকে সেই টাকা না দেওয়ায় ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এমন দাবিও উঠেছে। সিসিটিভির ফুটেজে যাদের দেখা গেছে, সূত্রের দাবি সিসিটিভি ফুটেজে এই কিলিং মিশনে অংশ নিতে দেখা গেছে মীর হেলালের বডিগার্ড তকির, ছাত্রদলের আরেফিন সাইফুল, গুমান মদ্দনের ডাকাত কামাল। তবে এটি কেবল কয়েকটি হত্যাকাণ্ডের গল্প নয়, এটি চট্টগ্রামে অপরাধ রাজনীতি ও প্রশাসনের মধ্যে গড়ে ওঠা এক ভয়ঙ্কর অদৃশ্য সিন্ডিকেটের নগ্ন চিত্র। এখন দেখার বিষয়, তদন্ত কি আদৌ হবে, নাকি সবকিছু আবারও চাপা পড়ে যাবে ক্ষমতার ছায়ায়? সত্য উদ্ঘাটনের অপেক্ষায় চট্টগ্রাম।